দর্শক, আইন আদালতের নানা খবর ও বিশ্লেষণ নিয়ে বিটিভি নিউজের নিয়মিত আয়োজন আদালত পাড়ার খবরে সবাইকে স্বাগতম। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। গেল সপ্তাহে ঘটে যাওয়া আইন অঙ্গনের খবরের পাশাপাশি থাকছে আইনি পরামর্শ ও বিশেষ প্রতিবেদন। শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার লাইভ সম্প্রচার করা যাবে, এমনটি জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি বলেন, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। মঙ্গলবার তার ওই স্ট্যাটাসে তাজুল ইসলাম লেখেন, বিচারিক ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে তা প্রচার হতে পারবে। দর্শক, এবারে এই পর্বের বিশেষ প্রতিবেদন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতির মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলাটি বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের আবেদনটি এখন দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। 2010 সালে শেখ হাসিনার এক আবেদনে মামলাটি বাতিল করে হাইকোর্ট। তখন রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে না গিয়ে মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। 1996-97 সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় 3টি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কাজ 2টি কোম্পানিকে পাইয়ে দেওয়ার অভিযোগে 2007 সালের 2রা সেপ্টেম্বর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। ওই বছরের 19 সেপ্টেম্বর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 2008 সালের 3 ফেব্রুয়ারি এ মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। গ্রহণ করা হয় 6 জনের সাক্ষ্য। তবে পরবর্তীতে শেখ হাসিনার আবেদনে এই মামলার বিচার কাজ স্থগিত করেন হাইকোর্ট। 2009 সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গঠন করলে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করা হলে এক পর্যায়ে 2010 সালের 13 এপ্রিল দুদকের করা ওই মামলা বাতিলের রায় দেন বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা এবং বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ। প্রায় 1.5 যুগ পর চলতি বছরের 5ই মার্চ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক। অভিযোগ ছিল যে পাওয়ার প্ল্যান্ট তৈরির ক্ষেত্রে দুর্নীতির অ্যালিগেশনস। ফার্স্ট মাউন্টেড মামলাটা এটা 2010 সালে কোয়াশ হয়ে গেছে। 6টা সাক্ষী লোয়ার কোর্টে হওয়ার পরে এই মামলাটা হাইকোর্ট ডিভিশনে আসে এবং হাইকোর্ট ডিভিশন থেকে 561A-তে অ্যাপ্লাই করে ফর কোয়াশমেন্ট এবং 2010 সালে এটা কোয়াশ হয়ে যায়। পরবর্তীতে এখন আমরা এটা ইনিশিয়েটিভ নিয়েছি যে এটা আমরা চ্যালেঞ্জ করব। এই জন্যে এখন ফাইল করেছি এবং আগামী 15/7/2025 টুইট করেছি। গত 17 মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় লিভ টু আপিলটি আসে শুনানির কার্যতালিকায়। আলোচিত এই মামলাটিতে প্রধান বিচারপতির উপস্থিতি প্রয়োজন গত রবিবার এমন মত দিয়ে আগামী 15 জুলাই আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেন বিচারপতি জুবাইর রহমানের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ। শেখ হাসিনা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়েছেন, কিন্তু এখনও তার দুর্নীতির যে তিনি যেভাবে সারা দেশে যে দুর্নীতির আখড়া বসিয়ে গিয়েছেন তা এখন সাধারণ মানুষ এবং বিচারপ্রার্থীরা এবং দুদক, পুলিশ, প্রশাসন সব জায়গা থেকে আমরা এখন প্রতিনিয়ত তার খবর পাচ্ছি। এই বার্জ মাউন্টেন যে বিদ্যুৎ কেন্দ্রের যে মামলাটা, এটা 2007 সালে তার বিরুদ্ধে করা হয়। যে মামলাটি পরবর্তীতে তিনি ক্ষমতায় এসেই 2008 সালে এটা হাইকোর্টে এসে তিনি এটা স্থগিত করেন এবং 2010 সালে এই মামলাটা আর চলতে পারবে না এই মর্মে হাইকোর্ট একটি রায় দেন। কিন্তু দুদক এমন একটি তখন দুদককে তারা অকার্যকর এবং নিজেদের কুক্ষিগত করে রেখেছিল যে দুদক তার বিরুদ্ধে কোথাও কোনো লিভ টু আপিল কিছু করেনি। যেহেতু এটি বিচারাধীন বিষয়, তাই আমি বলতে চাই দুদক স্বাধীন চিত্তে
তারা এই মামলাটি তদন্ত করুক এবং যদি সে অভিযুক্ত হয় অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক এবং এই 5ই আগস্ট ছাত্র জনতার গণপুত্থানের যে সুফল, যে যত বড় ক্ষমতাধর হোক না কেন তাকে বিচারের আওতায় আসতেই হবে, যেটা ছাত্র জনতার দাবি। এই জনতা ফ্যাসিবাদী হাসিনাকে বিচারের আওতায় এনে তার বিচারের জন্য যে মামলা সচল উদ্যোগ নিয়েছে সেটা ভবিষ্যতে কার্যকরী হবে। প্রায় 1.5 যুগ পর আবারও বিষয়টি উঠে আসায় প্রমাণ হলো ক্ষমতার অপব্যবহার করে পার পাওয়া যায় না। অপরাধী যেই হোক না কেন অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। আদালত পাড়ার আরও কিছু খবর। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। সাংবাদিকদের ব্রিফকালে ইশরাক হোসেনের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন জানান, রিটটি খারিজ হওয়ায় ২৬ মের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা রইল না। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে, সে রায়ে তাদের আবেদন রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। ইশরাক হোসেনের অপর আইনজীবী জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে শপথ না করানো হলে তা হবে আদালত অবমাননার শামিল। আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা রিটকারী মোহাম্মদ মামুনুর রশিদের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, রিটকারীর পক্ষে উচ্চ আদালতে আপিল করবেন তারা। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। যেহেতু বিষয়টি সাবজুডিস, মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিংয়ে। এই পয়েন্টটি আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি। এর আগে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করলে ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর চলতি মাসের ১৩ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করা নির্বাচন কমিশনের গ্যাজেট কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিটটি করেন রিটকারী। টকশোতে অশ্লীল শব্দচয়ন এবং রাষ্ট্রের আইন ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন সাকিব এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলে উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সামাজিকতা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী ভাষা ছড়াচ্ছেন উপস্থাপিকা তমা রশিদ। এই উপস্থাপিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে যে শব্দচয়ের মাধ্যমে যে অশ্লীলতা, কুরুচিপূর্ণ সামাজিকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে, যেটি আমাদের জন্য বাংলাদেশের একটি আবহমান প্রকৃতির আবহমান কাল থেকে যে বাংলাদেশের যে সামাজিকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে। এটা বন্ধ করার জন্য আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে, একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি, যাতে তিনি কোনো অবস্থাতে আর এই ধরনের অশ্লীল শব্দচয়ের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন। অনলাইন ইউটিউব চ্যানেল ফ্ল্যাশটকের টকশোতে অশ্লীল শব্দচয়ন করায় তাকে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ওই উপস্থাপিকার উদ্দেশ্যে আরও বলা হয়েছে, আপনি শালীনতা এবং নৈতিকতার পরিপন্থী তৈরি করা সব কন্টেন্ট ভিডিও নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে অপসারণ করবেন।
ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ, নৈতিকতা বিবর্জিত ও সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কোনো ধরনের কন্টেন্ট ভিডিও নির্মাণ থেকে বিরত থাকবেন। অন্যথায় রাষ্ট্রের আইন ও নীতিমালা লঙ্ঘনের অপরাধে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে অগ্রসর হব। 3 দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। তবে দ্রুতই মামলাটির শুনানিতে নিতে পেপারবুক প্রস্তুতে হাইকোর্টকে কোনো নির্দেশ দেয়া হবে কিনা সে বিষয়ে প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। এর আগে গত 17 মে শনিবার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। এছাড়া মামলার বাকি 3 আসামিকে খালাস দেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন শিশু আসিয়ার বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগম। অভিযোগ গঠন বা বিচার শুরুর 21 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হয়। মাত্র 8 বসন্ত দেখেছিল যে শিশুটি, তার জীবন শেষ হয় এক নির্মম হত্যাকাণ্ডে। গত 6 মার্চ রমজানের ছুটিতে মাগুরার নিজনান্দুয়ালি গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল আছিয়া। স্কুলের ইউনিফর্ম গুছিয়ে বইয়ের পাতা উল্টে যেই শিশুটি স্বপ্ন দেখত বড় হওয়ার, সেই আছিয়াকেই তারই আত্মীয়ের ঘরে নৃশংসভাবে আঘাত করা হয়। ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 13ই মার্চ বেলা 1টায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা, দেশবাসীর প্রার্থনা সবকিছুকে ব্যর্থ করে দিয়ে মাগুরার 8 বছরের কন্যা শিশুটি মৃত্যুর কাছে হেরে গেল। 8 মার্চ পুলিশের অভিযুক্ত 4 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন শিশুর মা আয়েশা আক্তার। পরে তাদের সবাইকে গ্রেফতার করে পুলিশ। কন্যা হত্যার বিরুদ্ধে দায়ের করা এই মামলার গতিধারা দেশ জুড়ে আলোড়ন তুলেছিল। আছিয়ার মৃত্যুর পর মাগুরা থেকে ঢাকা পর্যন্ত রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে সবাই। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করা হয়। তারই প্রেক্ষিতে ধর্ষণ মামলার বিচার 90 দিনে শেষ করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়। মাত্র 8 বছর বয়সী শিশু আছিয়ার নির্মম ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় ন্যায় বিচারের আলো দেখলেন তার শোকার্ত পরিবার। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন, যে তার বোনের শ্বশুর হয়েও এই নৃশংস অপরাধে জড়িত ছিল। আদালত রায়ে বাকি 3 জনকে খালাস দিয়েছেন। খালাসটা কি ঠিক হয়েছে? আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি। কারণ ও সজীব তো দোষী, ওরা তো সারিয়াই দোষী। কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ কাটটাই রাখছে, মারিয়ে তো ওরা মুখ কাটটাই রাখছে। কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত। তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এত যেন ওরা শাস্তি দেয়। অভিযোগ গঠন বা বিচার শুরুর 21 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। ঘটনার মাত্র 2 মাস 11 দিনের মাথায় এই মামলার রায় হয়েছে। আমরা স্ট্রং প্রসিকিউশন টিম গঠন করে আমরা স্ট্রংলি লার্নেড কোর্টের কাছে এভিডেন্স দিয়েছি, আমরা আইনি ব্যাখ্যা দিয়েছি, আমরা মহামান্য উচ্চ আদালতের সিদ্ধান্ত দিয়েছি। আমরা আশাবাদী ছিলাম যে এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে। সুতরাং আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি দেয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত। দর্শক, এবারে এই সপ্তাহের চাঞ্চল্যকর মামলা। গেল সপ্তাহে আদালত পাড়ার চাঞ্চল্যকর টক অব দ্য টাউন ছিল অভিনেত্রী নুসরাত ফারিয়ার আটক। ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছিল, যদিও 2 দিন পর মঙ্গলবার তিনি জামিনে মুক্তি পান।
তবে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিনোদন জগতের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এমনকি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও তার ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক বিবৃতিতে তার আটকের বিরোধিতা করে। দেশের সেলিব্রিটি অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি থাইল্যান্ড যাত্রাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরবর্তীতে জুলাই আন্দোলনে সংঘটিত একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে গত সোমবার আদালতের নির্দেশে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয় নুসরাতকে। মামলার বাদী এনামুল হকের দায়ের করা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 283 জনকে আসামি করা হয়। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এই মামলায় নুসরাত সহ 17 জন অভিনয় শিল্পীর নাম রয়েছে। ওই হত্যা চেষ্টা মামলায় পুলিশ গ্রেপ্তার দেখায় নুসরাত ফারিয়াকে। মঙ্গলবার নুসরাত ফারিয়ার আইনজীবী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে জামিনের আবেদন করলে নুসরাতের জামিন মঞ্জুর করেন আদালত। জামিন পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কারামুক্ত হয়ে বাসায় যান এই অভিনেত্রী। সেলিব্রিটি নুসরাতের গ্রেপ্তারে শিল্পী সমাজ ও বিভিন্ন মহলে ওঠে আলোচনা সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আসতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পোস্ট। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় এনসিপি। নুসরাত ফারিয়ার আইনজীবী জানান যে মামলায় নুসরাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই ঘটনার সময় দেশে ছিলেন না নুসরাত। তাহলে জুলাই আগস্টে কোথায় ছিলেন নুসরাত ফারিয়া? নুসরাত ফারিয়ার ফেসবুক পোস্ট থেকে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে সেই তথ্য। 2024-এর জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বেশ কিছু আয়োজনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেসব ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন। এর সপ্তাহখানেক পর 12 জুলাই নুসরাত এক ফেসবুক স্ট্যাটাসে জানান ভালোভাবে কানাডা পৌঁছেছেন। পরবর্তী সময়ে কানাডার ক্যালিগরি শহরের বেশ কিছু আয়োজনে অংশ নেন এই অভিনেত্রী। সেসব ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। দেশে তখন শিক্ষার্থীদের দাবি ফ্যাসিস্ট সরকার না মানায় ক্রমেই জুলাই আন্দোলন তীব্র হতে থাকে। আন্দোলনে যোগ দেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের ওপর নানাভাবে নির্যাতন নিপীড়ন চালায় বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ 6 জন। এ সকল হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দেশ যখন উত্তাল তখন প্রতিবাদে ফেসবুকে সোচ্চার থাকতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। এই অভিনেত্রী 17 জুলাই ফেসবুক স্ট্যাটাসে দেশের আন্দোলন ও শিক্ষার্থীদের হত্যায় সোচ্চার হয়ে লেখেন, কাজের কারণে আমি 1000 মাইল দূরে, কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি কেমন অনুভব করছি তা প্রকাশ করতে পারছি না। সর্বোপরি আমরা মানুষ, এই সত্যটি ভুলতে পারি না। দোয়া করি সবাই নিরাপদে থাকুন। 18 জুলাই নুসরাত ফারিয়া তাঁর ফেসবুক স্ট্যাটাসে শহীদ শিক্ষার্থীদের নামাজ জানাজার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। সেই পোস্ট 1000-এর বেশি ভক্তরা ভাগাভাগি করে নেন। শিক্ষার্থীদের পাশে থাকায় অনেকেই নুসরাতের প্রশংসাও করেন। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই সময়ে 19 জুলাই নুসরাত কানাডা থেকে লিখেছিলেন, 2 দিন হয়ে গেল বাংলাদেশে ইন্টারনেট নেই। দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। আমরা কি সত্যি আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না? এটা এত কঠিন কেন? খুব অসহায় বোধ করছি। পরে 23 জুলাই এই অভিনেত্রী লিখেছেন, 6 দিন হয়ে গেল আমার বাবা মায়ের সঙ্গে কথা বলিনি। আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না, কিন্তু আমি আমার সহকর্মী, ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি। ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন তখন এক দফায় রূপ নিয়েছে। তখন সোচ্চার ছিলেন নুসরাত ফারিয়া। তিনি আগস্টের 3 তারিখে বৃষ্টিতে ভিজে ছাত্র জনতার আন্দোলনের ছবি পোস্ট করেন। একই দিনে দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা শহীদ মিনারে জড়ো হলে কানাডা থেকেই সেই ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিতে জুড়ে দেন বাংলাদেশের ইমো।
5 আগস্ট বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নুসরাত ফারিয়া শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিষ্কার পরিচ্ছন্ন করার একটি ছবি পোস্ট করে বাংলাদেশের ইমো যোগ করেন। পরবর্তী সময়ে দেশের কোনো পটভূমি নিয়ে ফেসবুকে খুব বেশি কিছু লেখেননি নুসরাত, শুধু নিজের ব্যক্তিগত ছবি পোস্ট করেন। এরপর দেশে বন্যা হলে ফেসবুকে সরব হয়েছিলেন এই অভিনেত্রী। তবে গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে যে পুলিশের জিজ্ঞাসাবাদে 2টা প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি অভিনেত্রী নুসরাত ফারিয়া। দর্শক, এবারে আইনি পরামর্শ। আইন পরামর্শ বিভাগে এবারের বিষয় স্ত্রী কখন দেনমোহর পাবেন ও কখন পাবেন না। আমাদের আজকের অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সোলাইমান তুষার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সমাজে। দেখা যাচ্ছে অধিকাংশ মামলা ডিভোর্স রিলেটেড এবং দেনমোহর নিয়ে মামলা হচ্ছে। হাজব্যান্ড ডিভোর্স দিচ্ছে, দেনমোহর আদায়ের জন্য ওয়াইফ কোর্টে মামলা করছেন, যুগের পর যুগ, বছরের পর বছর করছেন, ওয়াইফ টাকা পাচ্ছেন না বা হাজব্যান্ড টাকা দিচ্ছেন না। আমাদের সমাজে প্রচলিত একটা ধারণা আছে যে হাজব্যান্ড যদি ওয়াইফকে ডিভোর্স দেন সেক্ষেত্রে শুধু ওয়াইফ টাকা পাবেন, আর ওয়াইফ যদি ডিভোর্স দেন তাহলে ওয়াইফ টাকা পাবেন না, মানে দেনমোহরের টাকা পাবেন না। বিষয়টি এমন নয়। দেনমোহরের বিষয়টি হচ্ছে বিয়ের সঙ্গে রিলেটেড, ডিভোর্সের সঙ্গে নয়। বিয়ে হলে একটা মেয়েকে, একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের মানুষ বিয়ে করার পর তিনি তার ওয়াইফকে দেনমোহর দেবেন, এটাই শরীয়ত এবং আমাদের দেশের আইনি বিধান। এখন ডিভোর্সটা যদি ওয়াইফ দেন সেক্ষেত্রেও কিন্তু ওয়াইফ তার কাবিননামায় যে অঙ্কটা লেখা আছে সেটা পাবেন এবং 3 মাসের ভরণ পোষণের খরচ পাবেন, এবং যদি বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চার খরচটাও পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে, মোটা অঙ্কের কাবিন হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মতো কোনো মেলামেশা নেই। আমি মেলামেশা বলতে শারীরিক মেলামেশা হয়নি। সেক্ষেত্রে দেনমোহরের টাকাটা কিন্তু একটু জটিলতা আছে। যদি কোনো ওয়াইফের সঙ্গে হাজব্যান্ডের শারীরিক সম্পর্ক না হয় বিয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি কাবিনে টাকাটা, দেনমোহরের টাকাটা লিখিত থাকে, তাহলে যে টাকার পরিমাণটা থাকবে সেক্ষেত্রে ওয়াইফ 50% টাকা পাবেন, পুরো টাকা পাবেন না। আর যদি কাবিনের টাকা লেখা না থাকে সেক্ষেত্রে তিনি দেনমোহরের কোনো টাকাই পাবেন না, শুধু 3 সেট জামাকাপড় পাবেন। এই বিষয়টা আমাদের দেশে অনেকেই জানেন না যে কখন স্ত্রী পূর্ণাঙ্গ টাকা স্বামীর কাছ থেকে পাবেন, কখন পাবেন না। এটা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা হয়, পক্ষ বিপক্ষ বলতে স্বামী স্ত্রী পক্ষ অনেক দিন ধরে মামলা পিছনে ঘুরেন, দুপক্ষই সর্বশ্রান্ত হন, এই পারিবারিক ঝামেলা হয়। আশা করছি এই আইনি ব্যাখ্যার মাধ্যমে অনেকে উপকৃত হবেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম ও সাবেক প্রথম সচিব ইত্তাজুল ইসলাম সহ 4 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 21 মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। নিষেধাজ্ঞা দেয়ারা অন্যরা হলেন আবু হেনার স্ত্রী লায়লা জেসমিন ও ইত্তাজুলের স্ত্রী শর্মি মালা আনসারি। বন্ধই থাকছে রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খালপাড়ের খালি জায়গায় ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট। এর আগে হাইকোর্টের দেয়া পশুর হাট বন্ধের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকদের করা আবেদনের ওপর বুধবার নো অর্ডার দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। দর্শক, এমন আরও কিছু সংবাদ নিয়ে এবারের আয়োজন। সংক্ষেপে সারা দেশের আদালত পাড়ার আরও কিছু খবর।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। সাংবাদিকদের ব্রিফকালে ইশরাক হোসেনের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন জানান, রিটটি খারিজ হওয়ায় ২৬ মের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা রইল না। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে, সে রায়ে তাদের আবেদন রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। ইশরাক হোসেনের অপর আইনজীবী জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে শপথ না করানো হলে তা হবে আদালত অবমাননার শামিল। আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা রিটকারী মোহাম্মদ মামুনুর রশিদের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, রিটকারীর পক্ষে উচ্চ আদালতে আপিল করবেন তারা। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। যেহেতু বিষয়টি সাবজুডিস, মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিংয়ে। এই পয়েন্টটি আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি। এর আগে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করলে ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর চলতি মাসের ১৩ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করা নির্বাচন কমিশনের গ্যাজেট কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিটটি করেন রিটকারী। টকশোতে অশ্লীল শব্দচয়ন এবং রাষ্ট্রের আইন ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন সাকিব এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলে উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সামাজিকতা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী ভাষা ছড়াচ্ছেন উপস্থাপিকা তমা রশিদ। এই উপস্থাপিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে যে শব্দচয়ের মাধ্যমে যে অশ্লীলতা, কুরুচিপূর্ণ সামাজিকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে, যেটি আমাদের জন্য বাংলাদেশের একটি আবহমান প্রকৃতির আবহমান কাল থেকে যে বাংলাদেশের যে সামাজিকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে। এটা বন্ধ করার জন্য আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে, একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি, যাতে তিনি কোনো অবস্থাতে আর এই ধরনের অশ্লীল শব্দচয়ের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন। অনলাইন ইউটিউব চ্যানেল ফ্ল্যাশটকের টকশোতে অশ্লীল শব্দচয়ন করায় তাকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ওই উপস্থাপিকার উদ্দেশ্যে আরও বলা হয়েছে, আপনি শালীনতা এবং নৈতিকতার পরিপন্থী তৈরি করা সব কন্টেন্ট ভিডিও নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে অপসারণ করবেন। ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ, নৈতিকতা বিবর্জিত ও সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কোনো ধরনের কন্টেন্ট ভিডিও নির্মাণ থেকে বিরত থাকবেন। অন্যথায় রাষ্ট্রের আইন ও নীতিমালা লঙ্ঘনের অপরাধে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে অগ্রসর হব। ৩ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জের ভৈরবে কলেজ ছাত্র মোহাম্মদ আলী হত্যা মামলায় 2 নারী সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 10,000 টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে প্রত্যেক আসামিকে। মঙ্গলবার কিশোরগঞ্জের ৩য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ রায় দেন। নিহত কলেজ ছাত্র মোহাম্মদ আলী 22,
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার তারাকান্দি মধ্যপাড়ার মোহাম্মদ শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি ভৈরব হাজী হাসমত কলেজে বিএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি কলেজ হোস্টেলে থাকতেন। দুর্নীতির অভিযোগ থাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের বিও অ্যাকাউন্ট, ব্যাংক হিসাব, শেয়ার ও সঞ্চয়পত্রে বিনিয়োগকৃত অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ মে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির পরিচালক আবুল হাসনাত সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযুক্তরা অস্থাবর সম্পদগুলো থেকে টাকা উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা করছেন বলে গোপন সূত্রে জানা গেছে। ভেরিফায়েড পেজটি পুনরায় চালু করা, ভুয়া পেজ ও প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা এবং প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণে সরকার ও ফেসবুক কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির। ২০ মে মঙ্গলবার তার পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ তারিকুল ইসলাম। ফেসবুক পেজ পুনরুদ্ধার ও ভুয়া পেজ বন্ধ করার আবেদন শীর্ষক ওই আবেদনে ডাক্তার জাহাঙ্গীর কবির বলেন, তিনি দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য সচেতনতা ও ওষুধমুক্ত জীবনযাপন নিয়ে কাজ করে আসছেন। তার পরিচালিত ভেরিফায়েড ফেসবুক পেজ, যেখানে ৩.৬ মিলিয়নের বেশি মানুষ যুক্ত ছিলেন, সেই পেজ গত ২৪ এপ্রিল হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৬ তারিখে বাড্ডা থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন। এদিকে একই নামে বহু ভুয়া পেজ ও বিজ্ঞাপন চালু রয়েছে, যেগুলো তার নাম ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করছে। এ কারণে তার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে। ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ডেমরা থানার মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক ইলামনি। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানিয়েছে, ইডেন কলেজের এক ছাত্রীকে তার বাসায় ৭ মাস আটক রেখে নির্যাতন ও ধর্ষণের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়। মেয়েটিকে উদ্ধারের পর তার জবানবন্দি থেকে এসব তথ্য জানা যায়। পরে তার মামলায় কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেফতার করা হয়। বর্তমানে নির্যাতিত ওই নারী শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন। তবে নোবেলের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদী নোবেলের বিবাহিত স্ত্রী বলে দাবি করেছেন তার আইনজীবী। হয়তো পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি মামলা করেছেন বলেও শুনানিকালে জানান এ আইনজীবী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ মোরশেদ ওরফে মোরশেদ অমর্ত্য ইসলাম সুপ্রিম কোর্টে আপিল আবেদন করেছেন। ১৯ মে সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মোরশেদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এ আবেদন করেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন। এ হত্যা মামলায় এবছরের ১৬ মার্চ বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এরপর গত ২৩ এপ্রিল এ মামলার ১৩১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর অমর্ত্য ইসলামের পক্ষে আপিল করা হয়। দর্শক, আজ এ পর্যন্তই।
আগামী সপ্তাহে আবার দেখা হবে আদালত পাড়ার নতুন নতুন নানা খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিটিভি নিউজের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।